বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন দেশের সিনিয়র একজন সাংবাদিক, যিনি একই সঙ্গে কলামিস্ট এবং কবি হিসেবেও প্রতিষ্ঠিত, অনলাইন পোর্টাল চর্চার সম্পাদক সোহরাব হাসান। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সাংবাদিক, লেখক এবং গবেষক এবং একই সঙ্গে শিক্ষক আসিফ বিন আলী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি আপনাদের দুজনের কাছেই সাম্প্রতিক ঘটনা প্রবাহের আলোকে একটা প্রশ্ন করতে চাই, ছোট্ট একটা প্রশ্ন। মিস্টার সোহরাব হাসান প্রথমে উত্তর দেবেন, দেশে কি সরকার আছে কি না, বাংলাদেশে কোনো সরকার এক্সিস্ট করে কি না, এই প্রশ্নটা আমি আপনাদের দুজনের কাছেই করতে চাই। মিস্টার সোহরাব হাসান। না, সরকার তো আছে। সরকার, আমরা সচিবালয়ে যদি যাই দেখি সরকারের যারা মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টারা আছেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। সুতরাং সরকার আছে। সরকার পদত্যাগ না করা পর্যন্ত বাংলাদেশে সবসময় সরকার থাকে। এমনকি অনেক ক্ষেত্রে তো দেখি পদত্যাগ করার পরও সরকার দাবি করেন, এই রীতিও বাংলাদেশে আছে। বিষয়টা হচ্ছে আপনি যে অর্থে বলেছেন সরকারের কার্যকারিতা আছে কিনা, সরকারের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করছে কিনা। সরকারের প্রথম দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া, জানমালের নিরাপত্তা দেওয়া, জনগণ যাতে অবাধে চলাফেরা করতে পারে, এই কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, তার নিরাপত্তা বিঘ্নিত না হয়, এটা হচ্ছে প্রথম দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে এই সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে, যাদের প্রধান অঙ্গীকার হচ্ছে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়া। সেই এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্বাচনই হচ্ছে একটি অন্যতম প্রধান মাধ্যম। নির্বাচনের বিষয়ে ইতিমধ্যে সরকার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে 12 ফেব্রুয়ারি। সেক্ষেত্রে 1 মাস 20 দিনের কিছু বেশি, খুবই কম সময় আছে। কিন্তু এর মধ্যে আপনি যে উদ্বেগ উৎকণ্ঠা জনমনে আছে, যেটা আপনার কথার মধ্য দিয়েও প্রতিফলিত হলো, সেটা হচ্ছে সরকার থাকলে এই ঘটনা এসব চলে কি করে, আর সরকার না থাকলে যা হয় সেটা যদি সরকার থাকলেও হয়, তাহলে তো সরকার থাকা আর না থাকার মধ্যে খুব বড় পার্থক্য জনগণ দেখবে না। সম্প্রতি যে ঘটনাগুলো ঘটল, প্রথমত হচ্ছে ইনকলাব মঞ্চের মুখপাত্র একটি নির্বাচনী জনসংযোগে গিয়ে দিনে দুপুরে হত্যার শিকার হলেন। তিনি গুলিবিদ্ধ হলেন এবং বলা হয় তিনি এমন ব্যক্তি তাকে গুলি করেছে যিনি গত কয়েকদিন ধরে, তার এই ঘটনার কয়েকদিন আগে প্রায় 2 সপ্তাহ ধরে তার সঙ্গেই নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। এখন একজন ঘাতক কিভাবে তার সঙ্গে ঘনিষ্ঠ হলো, কিভাবে তার সঙ্গে নির্বাচনী প্রচারে যুক্ত হলো এবং তার রাজনৈতিক পরিচয় কি, বলা হয় যে তিনি ছাত্রলীগ করতেন একসময়, আবার ছাত্রলীগের মানে আওয়ামী লীগ, এখন তো ফেসবুকেই আওয়ামী লীগ, তা আওয়ামী লীগ ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে তার নামে যে পরিচয় দেওয়া হচ্ছে, যে সংগঠনের যে পদের, এরকম কোনো পদে তিনি ছিলেন না। এখন প্রশ্ন যদি থাকুন না থাকুন, আরেকটি প্রশ্ন যে তিনি এই সরকারের আমলেই অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন। বাংলাদেশে 5 আগস্টের পর অনেকে গ্রেপ্তার হয়েছেন, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, বুদ্ধিজীবী, ইতিহাসবিদ, তারা কিন্তু গ্রেপ্তার হয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু যারা গ্রেপ্তার হয়েছেন তাদের খুব কম জামিন পেয়েছে, বিশেষ করে রাজনীতিক বা সাংবাদিক। কিন্তু এই ব্যক্তি এই অস্ত্রসহ ধরা পড়ার পর জামিন পেলেন কি করে, এই প্রশ্ন জনমনে এসেছে। সরকারের পক্ষ থেকে কোনো মানে যৌক্তিক কোনো ব্যাখ্যা আমরা পাইনি। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে যে আইন মন্ত্রণালয় দায়ী, আইন মন্ত্রণালয় বলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়ী। এটি তো কোনো কথা হতে পারে না, কারণ একটা সরকার তো সব মন্ত্রণালয় মিলে সরকার। একজন জামিন পাবে কি পাবে না, কাকে জামিন দেবে, আইন উপদেষ্টা নিজে বলছেন যে ব্যক্তি জামিন নিয়ে হত্যাকাণ্ডে লিপ্ত হতে পারে সে জামিন পেতে পারে না। তাহলে জামিনটা পেল কী করে, এই প্রশ্নটা তো আসে। আর দ্বিতীয় হচ্ছে এর পরে যেটা হলো,
হাদি হত্যার এই ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক, নিন্দনীয়, এবং আমরা তীব্র ভাষায় এর নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং বিচার দাবি করি। কিন্তু এই ঘটনাকে উপলক্ষ করে কোন অপশক্তি বা কারা প্রথম আলো, ডেইলি স্টার ভবন পুড়িয়ে দিয়েছে, ছায়ানট ভবন পুড়িয়ে দিয়েছে, উদিসি অফিসে আগুন দিয়েছে এবং সব কিছু তছনছ করেছে। আমি নিজে উদিসি অফিসে গিয়েছি, প্রথম আলো অফিসে গিয়েছি। এখন এ ধরনের ক্ষেত্রে কি হয়, মানে কেউ আক্রান্ত হলে দ্রুত সরকারের ব্যবস্থা নেওয়ার কথা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাবে, এবং এটা ঢাকা শহরে, ঢাকার বাইরে না, ঢাকার প্রাণকেন্দ্রে, কিন্তু কাউকে পাওয়া যায়নি। যে কারণে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি নিজে ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন যে তিনিও সাংবাদিকদের অনুরোধে তিনি অনেক দপ্তরে যোগাযোগ করেছেন, কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করেছেন, কোনো সাড়া পাননি। সাড়া কখন পেলেন? যখন সব কিছু শেষ হয়ে গেছে। এই ঘটনার রহস্যটা কি? দ্বিতীয় হচ্ছে যে এই ঘটনা কারা ঘটিয়েছে। এনসিপি বলছে, এনসিপির নিন্দা করেছে, এনসিপি নেতারা ঘটনাস্থলে গিয়েছে, তারা উদ্ধার কাজেও সহায়তা করেছেন। ডেইলি স্টারে যারা সাংবাদিকরা আটকা পড়েছিলেন, তারা বিএনপি নিন্দা করেছে, জামাত ইসলামের নিন্দা করেছে, এমনকি হাদির যে সবাই সবকিছু করেছে, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে না, হাদির যে সংগঠন ইনকলাব মঞ্চ, তারাও বলছে যে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আমাদের লোক না, মানে আমাদেরকেও এই ঘটনা ঘটায়নি। তাহলে কারা ঘটিয়েছে এটি খুঁজে বের করা। এখানে তো অনেক রকমের বক্তব্য আছে। কেউ কেউ বলেন যে সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো, সেরকম একটা নীতি। অনেকে বলছেন যে প্রধান উপদেষ্টার যে রাত 12টায়, যেটা আমাদের দেশে কখনো ঘটেনি, সরকার প্রধান রাত 12টার সময় বক্তৃতা করা জাতির উদ্দেশ্যে একজনের মৃত্যুকে কেন্দ্র করে বা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, এবং তার কিছুক্ষণ পরেই ঘটনা। তো এগুলোকে অনেকে মনে করেন যে এগুলোর মধ্যে উস্কানি, মানে আগেই যে পরিস্থিতি শান্ত করবার জন্য সবাইকে শান্ত থাকবার কথা না বলে। না, তাহলে তো সন্দেহের তীর প্রধান উপদেষ্টার দিকেই যায়। আপনি যে কথাটি বললেন, আমরা সরাসরি এই সন্দেহটা মানে ব্যক্তিকে না করলেও সরকারকে তো করাই যায়, কারণ সরকার কোনো ভূমিকা রাখেনি। সরকারের ভূমিকা রাখেনি, কোনো ভূমিকা রাখেনি। ঘটনা ঘটে যাওয়ার পরে বিবৃতি দেওয়া ছাড়া শুধু ঘটনার পিছনে হাঁটবে না। সরকার তো দায়িত্ব যে ঘটনা ঘটতে পারে, এবং এই সরকার প্রধান সহ উপদেষ্টারা বলেছেন যে নির্বাচন বানচালের চেষ্টা করছে পতিত সরকারের বা বিদায়। এখন ওনারা তো আবার এটাও বলেছেন পৃথিবীর কোনো শক্তি নির্বাচন পেছাতে পারবে না। তো নির্বাচন যখন আর যদি না করতে পারেন তখন বলবেন আমরা দুঃখ প্রকাশ করছি। না, নির্বাচন করতে পারবে না, ক্ষমতায় থাকবেন এবং দুঃখ প্রকাশ করছি, বা ক্ষমতা অন্যের হাতে তুলে দিয়ে বলবেন আমরা দুঃখ প্রকাশ করছি। নির্বাচন তো একটি ঘোষণা দিয়ে দিলেন এবং ফলাফল ঘোষণা করলেন, সেটা তো নির্বাচন না। নির্বাচন পরিবেশ তো আপনি বলেছেন 1 মাস 20 দিন নির্বাচনের নিরাপত্তা দিতে হবে, জনগণের নিরাপত্তা, যেখানে সংবাদ মাধ্যমের নিরাপত্তা নাই। এবং আমরা তো প্রথম আলো, ডেইলি স্টারের কথা বললাম, ওই ঘটনায় নুরুল কবির গিয়ে যেভাবে হেনস্থার শিকার হয়েছেন, আমরা যদি দীপুচন্দ্র দাসের কাহিনী দেখি, আমরা যদি চট্টগ্রামে ইন্ডিয়ান হাই কমিশনার, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার বাসায় অ্যাটাক দেখি, আমরা যদি লক্ষ্মীপুরে একটা বাচ্চার গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা দেখি, আমরা যদি নির্বাচন অফিসগুলোতে আগুন দেওয়ার ঘটনা দেখি, না, এগুলো তো খুবই উদ্বেগের, উৎকণ্ঠার এবং বিচলিত হওয়ার মতো। এবং নির্বাচন সরকার কিভাবে করবে, কি পরিস্থিতি, তাও তো ব্যাখ্যা করে না। গত 3 দিনে প্রথম আলো, ডেইলি স্টার বা ছায়ানটে আগুনের ঘটনার পর তো স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো বক্তব্য পায়নি, আইজিপির কোনো বক্তব্য নেই, তারা হঠাৎ করে নীরব হয়ে গেলেন। এটা কি মানে? একটা সরকার, সেটা নির্বাচিত হোক, অনির্বাচিত হোক, অন্তর্বর্তী হোক, তাকে জবাবদিহি করতে হবে। আসিফ বিন আলী, আপনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আমি দেখছি যে বিভিন্ন গণমাধ্যম দেশে বিদেশে আপনি কথা বলছেন, এবং যে পরিস্থিতির ভেতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেগুলো নিয়ে আপনার কিছু গবেষণাধর্মী কাজকর্ম আছে। সো আমি একটু বুঝতে চাই যে আপনার কাছে কি মনে হয়, সরকার আছে, সরকার নেই, কি দেখেন আপনি? ধন্যবাদ জিল্লুর ভাই আপনার প্রশ্নের জন্য। সরকার আছে বা সরকার নেই, এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি জাস্ট দুটো জিনিস বলে একটু শুরু করতে যাচ্ছি। একটা হচ্ছে যে ওসমান হাদিকে সমাহিত করা হয়েছে
এবং আমাদের মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীর উপপ্রধান বীরুত্তম একে খন্দকার, উনি মারা গেছেন। আমি ওনাদের দুইজনেরই আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনের 6 জন সেনা সদস্য যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের মরদেহ ঢাকায় এসেছে। হ্যাঁ, এবং তাদের সেটাও স্মৃতির প্রতি একটা আমরা শ্রদ্ধা জানাই। জাতির জন্য শোকের বিষয়। আমি এটা আসলে বলে আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি। আমরা আসলে ঠিক করি আমরা কোন শোকটা বড় করে করব আর কোন শোকটা ছোট করে করব। এবং ওই প্রেক্ষিত থেকে যদি আমি বলি, তাহলে বলবো যে আমাদের সরকার যমুনার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে এবং তার মূল আগ্রহের জায়গা সম্ভবত পিআর ক্যাম্পেইন, রাস্তায় গিয়ে মানুষকে রক্ষা করা না। আমরা যখন স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, তখন একটা টেন্স পড়তাম যে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট টেন্স। রুগী মরিবার পরে ডাক্তার আসিল, এবং রুগী মানে ওই ওই যে ব্যাপারটা আমাদের ক্ষেত্রে অনেকটা ব্যাপারটা তাই হয়েছে যে বিল্ডিং যখন ভেঙে ফেলা হয়, সবকিছু যখন ধ্বংস করে দেওয়া হয়, তখন সরকার আসেন এবং সরকারের মুখপাত্ররা যারা অন্য সময় অন্তত কয়েক ঘন্টা পর পর সোশ্যাল মিডিয়াতে যাদেরকে আমরা পাই, তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের দিক থেকে কোনো শব্দই শুনতে পাওয়া যায় না। এবং এইটা আসলে আমাদেরকে কি ফিল করায়? এটা ফিল করায় যে আমরা এই মুহূর্তে অভিভাবক শূন্য অবস্থায় আছি। অর্থাৎ যাদের নেতৃত্ব নেওয়ার কথা, বইটা ধরে গোটা জাতিকে সামনে এগিয়ে নেওয়ার কথা, তারা আসলে সেইটা না করে তারা ব্যাকসিটে বসে পড়েছেন। এবং একটা উচ্ছৃঙ্খল জনগোষ্ঠী এবং তাদের মদত দেওয়া কিছু রাজনীতিবিদ, সম্পাদক এবং হচ্ছে যে কিছু বুদ্ধিজীবী, তারা আসলে ওই ড্রাইভিং সিটে চলে আসছে, যাদের মূল উদ্দেশ্য এইটা না যে দেশের সবার সহাবস্থান নিশ্চিত করা। মূল উদ্দেশ্য হচ্ছে যে নিজের গ্রুপের স্বার্থ নিশ্চিত করা। জিলুর ভাই, আমি আপনার ওই প্রশ্নটার ধরেই বলতে চাচ্ছি, আমি কয়েকটা স্টেটমেন্ট আমি পড়ি গত 3 দিনে সোশ্যাল মিডিয়াতে যেটা এসছে, এবং তারপরে সেখান থেকে আমি একটা কনক্লুশন টানতে চাচ্ছিলাম। এটার উদ্দেশ্য কাউকে দায়ী করা নাই, জাস্ট কি পাবলিকলি কি আসছে সেটা আমরা একটু দেখি। হচ্ছে যে লাশের বদলে লাশ নেব, মাহফুজ আলম তিনি একটা জনসভায় বললেন। আজকের মধ্যে ধানমন্ডি 32 গুড়িয়ে দিতে হবে, সাদিকুর রহমান তিনি আরেকজন খুব পরিচিত নেতা একটা দলের, তিনি বললেন। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ধানমন্ডি, ছায়ানট, পত্রিকা আর ভারতীয় টেলিভিশনের অফিসগুলোতে আপনারা চেনেন মাসুদ রানা, শিবিরের নেতা। আগামীকাল বাম শাহবাগীরা ছায়ানট উদিচিকে তছনছ করে দিতে হবে, মুস্তাফিজুর রহমান, শিবির নেতা। ভারতীয় হাইকমিশন, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, প্রথম আলো, ডেইলি স্টার, ধানমন্ডি 32, টুঙ্গিপাড়া, বাঁশের কেল্লা, আমাদের পরিচিত শিবিরের একটা অনলাইন প্ল্যাটফর্ম। খোদা আমাদের দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন, বিপ্লব সম্পূর্ণ করতে হবে, না করতে পারার আক্ষেপ পূর্ণ করতে হবে, সার্জিস, এনসিপি নেতা। এই যে এবং আপনি রাকসু জাকসুর নেতারাও যে বিবৃতি দিয়েছেন যে প্রথম আলোকে চিরতরে বন্ধ করে দিতে হবে, এই ঘটনার পরেও তারা হ্যাঁ, মুস্তাফিজুর রহমানের কথা বললাম, সে তো নেতা। তো ফলে এই যে স্টেটমেন্টগুলো, এগুলো কিন্তু কোনো লুকাছাপা কথা নয় ভাই, এটা হচ্ছে যে পাবলিক স্টেটমেন্ট। এবং আপনি দেখেন যে ঘটনাগুলো ঘটলো, সেই ঘটনার মোটামুটি 24 ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে, 24 থেকে 48 ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে আমরা এই বক্তব্যগুলো পাচ্ছি। আমরা দেখলাম কিভাবে হচ্ছে যে শহীদ মিনারে আমাদের মানে হাদির মৃত্যুকে কেন্দ্র করে মানে একটা সর্বদলীয় সমাবেশ ডাকা হলো, এবং সেই সমাবেশে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা শপথ পড়ানো হচ্ছে। আপনি যদি সেই শপথের ভাষা দেখেন, সেই ভাষা হচ্ছে শত্রুতামূলক ভাষা। মানে হচ্ছে যে যেই সমালোচনা করবে, যেই বিরোধিতা করবে, যেই তাদের পছন্দের হিরো, নেতা বা ইতিহাসের ব্যাখ্যা মানবে না, তারা হচ্ছে যে কালচারাল ফ্যাসিস্ট এনাবলার। এবং এই যে বারবার এই শব্দগুলো ব্যবহার করা হলো, ডেইলি স্টারকে দিল্লি স্টার বলা, প্রথম আলোকে ভারতের দালাল পত্রিকা বলা, এগুলো তো আমাদের সমাজের এই রাজনীতিবিদ, নেতা, বুদ্ধিজীবী, সম্পাদক তারাই বলছেন। এখন আমাকে প্রশ্ন করতে হবে, তাহলে তাদের উদ্দেশ্য কি? কিন্তু আসিফ, তাদের উদ্দেশ্যের সঙ্গে এই প্রশ্নটা আসে যে আপনি কতগুলো বললেন সোশ্যাল মিডিয়াতে, পাবলিক প্লেসে এই স্টেটমেন্টগুলো, তো সরকার কি কোনো তদন্ত প্রক্রিয়ার মধ্যে বা তাদের সঙ্গে এইসব বিষয় নিয়ে কথা বলেছে বা এগুলো বন্ধ করার কোনো চেষ্টা করেছে? এর বাইরে বিভিন্ন জায়গা থেকে যে উস্কানিমূলক বক্তব্য বা এগুলোকে এই যে এই
ভ্যান্ডালিজমকে উৎসাহিত করা বা লিড করা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, সেগুলো বাংলাদেশে বন্ধ করার বা সেগুলোর বিষয়ে কোনো উদ্যোগ সরকার নিয়েছে কিনা? এবং এই যে ঘটনাগুলো ঘটলো বিভিন্ন জায়গায় দেশের, আমরা আমাদের স্ক্রিনেই দেখা যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় ফুটেজের অভাব নেই, সিসিটিভি ফুটেজে দেখা যায় যে কারা এই কাজগুলো করেছে, অনেক স্টিল ফটোগ্রাফি তো দেখা যায়, সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। কোনো ব্যবস্থা এখন পর্যন্ত হয়েছে কিনা, না হলে কেন হয়নি এবং দায় আসলে কার? মানে কেউ যদি অভিযুক্ত করে যে সরকার এটা করাচ্ছে, সেটা কি খুব বেশি অন্যায় কথা হবে কি না? আমি আপনার কাছে ওই প্রশ্ন মিস্টার সোহরাব হাসান আসিফ মানে আপনি শেষ করুন। জি জিলুর ভাই, আমার মনে হয় যে এই দায় সরকারের, কারণ সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, সরকারের দায়িত্ব যদি এটার ব্যত্যয় ঘটে তবে তার ক্ষেত্রে ইনভেস্টিগেশন করা, সেই ইনভেস্টিগেশন রিপোর্ট অনুযায়ী আইনগতভাবে ব্যবস্থা নেওয়া। আমি বলছি না যে সরকারের পক্ষে সব সহিংসতা বন্ধ করা সম্ভব, কিন্তু সহিংসতা যখন হচ্ছে এবং সহিংসতার পরে কি ধরনের উদ্যোগ নেয় তার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে সরকারের উদ্দেশ্য কি, সরকারের আগ্রহ কোন জায়গায়। আর সরকারের লোকজনই তো এর আগে বহুবার বলেছে যে এই মব, যেটা বাংলাদেশে অনেকে মব, তারা মব বলতেই চান না, তারা বলছেন এটা প্রেশার গ্রুপ, কারণ এরা সাফার করেছে দীর্ঘকাল, কাজে এটা প্রেশার গ্রুপ। সেটা তো প্রেশার গ্রুপ বলাই হয়েছে, এমনও বলা হয়েছে যে সেই সাংবাদিকরাই ভয়ে থাকেন যাদের আসলে ফ্যাসিবাদের সাথে এক ধরনের সম্পর্ক ছিল। আসলে এগুলো তো জিলুর ভাই রেটোরিক। আপনি সাংবাদিক, আমি নিজে সাংবাদিকতা পড়াই, ওই এরিয়াতে কাজ করি, আমি নিজেও ক্যারিয়ার শুরু করেছি সাংবাদিক হিসেবে। আমরা জানি যে রাজনীতিবিদরা এই ধরনের রেটোরিক ব্যবহার করেন। দুঃখজনক লাগে যখন সাংবাদিকরা যখন ক্ষমতার আসনে যান এবং তারা এই ধরনের রেটোরিক ব্যবহার করেন। তো আমি আসলে যে ব্যাপারটা, আপনার পুরো প্রশ্নটার সামারিতে আমি আসতে চাচ্ছি ভাই, সেটা হচ্ছে যে গত মানে 1-1.5 বছরে আমরা যখন দেখি যে ধানমন্ডি 32 নম্বর ভাঙা, তারপরে হচ্ছে যে মাজারগুলোতে হামলা, আমরা যখন দেখি যে এই যে প্রথম আলো, ডেইলি স্টার, উদীচির ওপরে যে হামলাটা হলো, এমনকি হাদির হত্যাকাণ্ডের ক্ষেত্রেও আপনি দেখেন সরকার যখন তদন্তের প্রশ্ন আসে তখন কিন্তু ততটা সরব না যতটা সরব হচ্ছে আকাশ থেকে লাফ দেওয়ার জন্য। মানে আমাদের পুরো সেলিব্রেশনটা হয়ে গেছে। মানে আমি নিজে আমেরিকা আছি, তো আমেরিকায় একটা জিনিস আমি দেখেছি যে ওরা দুই ধরনের কাজ করে। একটা হচ্ছে যে সিরিয়াস কাজ, এটা খুব সাইলেন্টলি করতে থাকে। আর একটা হচ্ছে যে কিছু কাজ থাকে সিম্বলিক, সেটা ওরা নেশনের জন্য করে থাকে এবং ওই কাজটাও করতে থাকে। আমাদের আশপাশে সিম্বলিক কাজ অহরহ হচ্ছে, কিন্তু জেনুইন কাজ যেটা, সাইলেন্ট ওয়ার্ক যেটা, স্লো ওয়ার্ক যেটা, যেটা সমাজকে একত্রিত রাখে, সমাজকে সেফটির জায়গা ফিল করায়, সেইটা হচ্ছে না। এবং এইটার দায় সরকারের, কারণ সরকার যখন ডেলিভারি করা বাদ দিয়ে প্রশংসা পেতে বেশি আগ্রহী হয়, সরকার যখন নিজের ভালো কাজকে আসলে দায়িত্ব মনে না করে, মনে করে যে এটা আমার দয়া আপনাদের উপরে, কারণ আমি তো আসতে চাই নাই, আমাকে তো ডেকে আনা হয়েছে, আমার তো বেটার লাইফ ছিল, এখানে এসে তো আমি টেরিবল লাইফে আছি, কম বেতন পাচ্ছি। আপনার মনে আছে সরকারের একাধিক মন্ত্রীরা এগুলো বলেছে। তো তাদের যদি এতই হতাশা থাকে তাহলে তাদের তো ক্ষমতা আসার দরকার ছিল না। তাহলে এখানকার রাজনীতিবিদদেরকেই ছেড়ে দিক ক্ষমতাটা। আমাদের যে মূল সমস্যাটা হয়েছে যে বাংলাদেশের একদল প্রফেশনাল শ্রেণী, সেখানে সাংবাদিক রয়েছেন, সেখানে বুদ্ধিজীবী রয়েছেন, সেখানে এনজিও কর্মী রয়েছেন, মানবাধিকার কর্মী রয়েছেন, তারা মনে করেন যে তারা দেশকে রাজনীতিবিদদের থেকে ভালো চালাতে পারবেন। এবং এই মনে করার অন্যতম একটা কারণ হচ্ছে তারা নিজেদেরকে এনটাইটেল ফিল করেন। তারা মনে করেন যে তারা যতটা বোঝেন তার থেকে অন্য কেউ বেশি বুঝতে পারে না, কিন্তু তাদের জনসমর্থন নাই। আমরা দেখেছি এদের অনেকেরই নির্বাচনে যদি দাঁড়ান তারা জামানত হারাবেন। তো ফলে যেহেতু জনগণের সমর্থনের মাধ্যমে ক্ষমতায় আসা তাদের পক্ষে সম্ভব না, তখন যে জিনিসটা হয় তখন প্রাসাদ ষড়যন্ত্র হয়। আমরা এখন যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে প্রাসাদ ষড়যন্ত্র। এবং এই প্রাসাদ ষড়যন্ত্রে এই কারণে আমরা দেখি কোনো দপ্তর সময় মতন রেসপন্স করে না, কারণ দপ্তরগুলো তো ওই প্রাসাদের বিভিন্ন স্তম্ভের প্রতি আনুগত্য প্রকাশ করে, কোন স্তম্ভ কোন স্বার্থে কাজ করবে তার উপরে নির্ভর করে। তো আপনার যে প্রশ্নটা সরকার আছে কিনা, বাংলাদেশের যে সরকারটাকে আমরা দেখতে পাচ্ছি সেটা যমুনার মধ্যে সীমাবদ্ধ, এবং এর বাইরেও সরকারের মধ্যে একাধিক সরকার আমার মনে হয় এখন আছে, দৃঢ় বিশ্বাস। অন্তত এটা পারসেপশন, আমি এটাকে কজাল হিসেবে বলতে চাচ্ছি না। এবং এই যে সরকারের ভেতরের সরকারগুলো, তারা আসলে বাংলাদেশকে এক ধরনের তালেবানাইজেশনের দিকে নিয়ে যাচ্ছেন। এবং যেটার স্পষ্ট উদাহরণ আমরা দেখি যখন ছায়ানটের উপরে আক্রমণ হয়, উদীচির উপরে আক্রমণ হয়, যখন হচ্ছে যে প্রথম আলো এবং ডেইলি স্টারের মতন বড় বড় দুটি পত্রিকা রাতের অন্ধকারে ধ্বংস করে দেওয়া হয়। জিল্লুর ভাই, একটা জিনিস বলি, প্রথম আলো ডেইলি স্টারের ধ্বংস করে দেওয়ার
কিন্তু একটা সিম্বলিক মিনিং আছে। মিনিংটা হচ্ছে, যদি আমি এদেরকে দেখে নিতে পারি, আমি তোমাকেও দেখে নিতে পারবো। বাংলাদেশের ইতিহাসে মনে হয় না কোনো দিন কোনো সাংবাদিক, কোনো সংবাদ মাধ্যম এই পরিমাণ থ্রেট অনুভব করেছে যেটা এই ঘটনাতে ঘটেছে। শেখ হাসিনার সময় ডেফিনেটলি সাংবাদিকদের উপরে নির্যাতন ছিল। শেখ হাসিনার একটা ক্লিয়ার রেড লাইন ছিল, তুমি এই রেড লাইন ক্রস করবা, ডিজিএফআই এটা করবে, ওইটা করবে, এটা করবে। এই মুহূর্তে কোনো রেড লাইন নাই। এই মুহূর্তে রেড লাইন ঠিক করতেছে আপনার ইভেন হেডিং এ ইনভাইটেড কমা থাকবে কি থাকবে না সেটা দিও। এটা তো হতে পারে না। একটা সুস্থ স্বাভাবিক রিপাবলিকে যদি এই ধরনের মব পুলিশিং চলতে থাকে, সেখানে তো আর কিছু বলার থাকে না। সেখানে তো সরকার দুর্বলকে রক্ষা না করে বরং হচ্ছে যে সরকার এই এই গ্রুপগুলোর সাথে মানে এক ধরনের আপোষ করেছে। যে ছেলেটা ধরেন এই যে লাশের যে ঘটনাটা ঘটলো, যে একটা হিন্দু ছেলে, তাকে মানে মেরে ফেলা হলো, তাকে তার লাশকে গাছে ঝুলিয়ে দিয়ে আগুন দেওয়া হলো। আজকে র্যাব বলছে যে সে আসলে পুলিশ হেফাজতে ছিল, তাকে তাকে হচ্ছে যে সেখান থেকে মবের হাতে তুলে দেওয়া হয়েছে। মানে থানা পর্যন্ত নিরাপদ না। তো এই সিচুয়েশনটাকে আমার আমার আশঙ্কাটা কোথায় দিল ভাই, আমরা যদি এইভাবে মানে হেট্রেড কে এইভাবে অগ্রসর হতে দিতে থাকি, এটা আলটিমেটলি আমাদের রিপাবলিককে ডিসইন্টিগ্রেট করবে। এবং আমার মনে হয় যে যারা মানে এই সুযোগে দেশের প্রেসিডেন্ট হতে চান, যে সম্পাদকরা, যে বুদ্ধিজীবীরা এই সুযোগে দেশের মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে চান, এবং যারা অলরেডি ক্ষমতায় আছেন একটা বর্গ, যারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান, তারা, তাদের কাছে এটা ম্যাটার করে না যে দেশে কি হলো, বরং এটা ম্যাটার করে আমি কতদিন ক্ষমতায় থাকলাম। সোহরাব হাসান। না, আসিফ বিন আলীর সঙ্গে যেটা যোগ করার, ফ্যাসিবাদী সরকারের বিরোধী দলের কণ্ঠ, বিরোধী মতের কণ্ঠ রোধ করেছিল এবং তাকে তার সমালোচনা করতে দেওয়া হয়নি। নানাভাবে আইনি, গোয়েন্দা সংস্থা ইত্যাদি ব্যবহার করে এই কাজটি তারা করেছে। জুলাই অভ্যুত্থান হলো তো এই বিরোধী, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। অর্থাৎ মানুষ স্বস্তি পাবে, মানুষ কথা বলতে পারবে, মানুষ তার মত প্রকাশ করতে পারবে, এবং মত প্রকাশের বড় মাধ্যম তো সংবাদ মাধ্যম। সেই সংবাদ মাধ্যম যদি এভাবে আক্রান্ত হয়, এভাবে প্রতিহিংসার শিকার হয়, এবং কারা করেছে সরকার যদি না বলে, তাহলে তো আপনি যে সংশয় প্রকাশ করছেন, যে সন্দেহ করেছেন, সেটা তো মানুষ করবে। দুটো উদাহরণ দেই। সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া হত্যাকাণ্ড বিএনপি সরকারের আমলে ঘটেছিল। বিএনপি সেই হত্যাকাণ্ডের বিচার করবে না, মানুষ এটাই ধরে নিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো 17 বছর, 15.5 বছর। আওয়ামী লীগ আমলে এটির বিচার হলো না। এখন কিবরিয়া সাহেবের সন্তান সহ মানুষের মধ্যে সন্দেহ যে এর সাথে আওয়ামী লীগ জড়িত কিনা, এটি ঘোরতর প্রশ্ন। শামসুর রহমান কেবল, চট্টগ্রামের আর যশোরের সাংবাদিক, তিনি নিহত হলেন। যখন নিহত হলেন, সেটাও সম্ভবত বিএনপি আমলে। আওয়ামী লীগের নেতাদের ধরে, মানে যারা হতে পারে, সেখানে অপরাধী চক্র, চোরাচালান চক্র ইত্যাদি তার রিপোর্ট করার জন্য তারা ক্ষুব্ধ ছিল, তারা হত্যা করেছে বলেই এটি জনমনে ধারণা, সাংবাদিকদের দাবি। সরকার কী করলো, যে সেখানে আওয়ামী লীগ নেতাদের যুক্ত করে দিল, যে কারণে মামলাটি ভণ্ডুল হয়ে গেল, মামলাটি আর টিকল না। আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিএনপি চলে যাওয়ার পর আওয়ামী লীগ এসে আবার বিএনপি নেতাদের এর সঙ্গে যুক্ত করল, তরিকুল ইসলাম সাবেক তথ্যমন্ত্রী সহ। এর অর্থ ওই হত্যার বিচার না হওয়া। একটি হত্যার বিচার না হওয়া মানে আরেকটি হত্যাকে ডেকে আনা। এখন এই সরকারের আমলে, এই সরকারের কাছে তো সে ধরনের কোনো মানে এই সরকারের আমলে সে ধরনের ঘটনা ঘটবে এটা তো চিন্তা করা যায় না। কিন্তু তারপরও ঘটছে। যেটি বললেন, এই যে ময়মনসিংহের কথা, এর আগে ফরিদপুরে একজন পীর, তিনি যে অপরাধ করেছেন তার বিচার হতে পারে, বিচারে তার মৃত্যুদণ্ডও হতে পারে, কিন্তু তাকে হত্যা করে তাকে কবর থেকে তার লাশ তুলে আনা, মানে কি বিভৎস। এবং বহির্বিশ্বে শুধু প্রথম আলো, ডেইলি স্টারের ভবনে আগুন বা ছায়ানটের উদীচী, মানে এসব ঘটনায় তো মনে হয় যে এখানে ললেসনেস, মানে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য গণ অভ্যুত্থান হয়েছে। তো সরকার প্রধান তো নিয়মিত স্বপ্ন দেখিয়েই চলেছেন। না, স্বপ্ন তো দেখা ভালো,
কারণ স্বপ্ন ছাড়া তো মানুষ বাঁচে না, কিন্তু সেই স্বপ্নটা কতটা বাস্তবায়ন। আর আমরা রাতের স্বপ্ন আর দিনের স্বপ্ন তো এক নয়। রাতের স্বপ্ন অনেক রকম দেখি, দিনে কিন্তু সেটা তার সাথে মেলে না। প্রধান উপদেষ্টার তার হয়তো আন্তরিকতাও আছে, সদিচ্ছাও আছে, কিন্তু সেই সদিচ্ছাটা বাস্তবায়ন হচ্ছে না কেন, এই প্রশ্নের উত্তরটা কে দেবে? তিনি কি যে যেখানে যোগ্য সেই যোগ্য লোককে বসিয়েছেন? যে কাজের জন্য যে উপযুক্ত তাকে কি বসিয়েছেন? অনেকেই তো বলেন, সবাই বলেন এটা, উনি বসাতে পারেন, সরাতে পারেন না। বসাতে পারেন, সরাতে পারেন না, কিন্তু যাকে বসিয়েছেন তার ক্ষেত্রে হয়তো তিনি খুব ন্যায্য আচরণ করেছেন, কিন্তু জনগণের প্রতি যাদের সেবা করার জন্য তিনি বসিয়েছেন তাদের প্রতি কতটা ন্যায্য আচরণ করেছেন, এই প্রশ্নগুলো। আরেকটি হচ্ছে শুরু থেকে 32 নম্বরের ঘটনা আসলো। 32 নম্বরের ঘটনা, 32 নম্বর ভেঙে দেওয়ার পর প্রধান উপদেষ্টা কিন্তু নিজে বিবৃতি দিয়েছেন, সম্ভবত একদিনে 3টি বা 2টি বিবৃতি দিয়েছেন যে এটা নিন্দা জানিয়ে। ভাঙার পরে প্রথম আলো ডেইলি স্টারের ক্ষেত্রেও তো যদি কেউ বলেন যে ঘটনার পরে সরকার উদ্বেগ জানিয়েছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, কিন্তু এটা তো কোনো শুশ্রূষা হলো না, এটা তো কোনো প্রতিকার হলো না। প্রতিকার হচ্ছে যে সঙ্গে সঙ্গে তড়িৎ ব্যবস্থা নেওয়া। তো সরকারের এই যে চক্রান্ত আছে কি নাই, কিন্তু তার চেয়েও বড় হচ্ছে সরকার তার উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করছে না। এই কারণেই নির্বাচন নিয়ে এমনকি তফসিল ঘোষণার পরও জনমনে কিন্তু সংশয় কাটছে না, কারণ নির্বাচনের জন্য যে পরিবেশটি দরকার সেই পরিবেশ নেই। বরং হাদির এই নারকীয় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এর যে এটাকে কেন্দ্র করে যেসব ঘটনা ঘটে চলছে, এটা যদি অব্যাহত থাকে, আরও যদি চলতে থাকে, এবং আমরা যদি কাউকে বলে, যেমন মতাদর্শগত, গণতান্ত্রিক সমাজে মতাদর্শগত বিরোধ থাকবেই। কেউ ডানপন্থী হবে, কেউ বামপন্থী হবে, কেউ মধ্যপন্থী হবে, কেউ ইসলামী শাসন চাইবে, কেউ কমিউনিস্ট শাসন চাইবে। কিন্তু এই বিরোধের মীমাংসা হবে কী করে? এক হচ্ছে আলোচনা, সংলাপ, যুক্তি, তর্ক, আর চূড়ান্ত হচ্ছে জনরায়। যার মত, যে এখানে যে শাসনই করতে চায় জনগণের কাছে যায়, জনগণের যদি পক্ষে রায় পান, আমি মিশরে তো ব্রাদারহুড রায় পেয়েছিল, তুরস্কে, এই সরকারকেও তো অনেকে মৌলবাদী সরকার বলে, কিন্তু তারা জনগণের রায় নিয়ে এসেছে। এখানে যারাই করুক, যে তারা জনগণের রায় নিয়ে আসুক, তাহলে তো এই গণ অভ্যুত্থানের যে লক্ষ্য উদ্দেশ্য কিছুটা হলেও সেটি সফল হবে। আর যদি আমরা নৈরাজ্যের দিকে যাই, তাহলে কিন্তু একটাই হবে, মানুষ ইতিমধ্যে বলা শুরু করছে বা যে এর চেয়ে আগে কতটা খারাপ ছিল। তাহলে আগের যখন অতীতের স্মৃতি স্মরণ করিয়ে দেয়, সম্ভবত এর মধ্যে একজন সরকারেরই একজন বলেছিলেন যে এই ঘটনা যে সেই দুঃশাসনের স্মৃতি মনে করিয়ে দেয়। তো দুঃশাসনের স্মৃতি যে ঘটনা মনে করিয়ে দেয়, সেই ঘটনা যদি সরকার রোধ না করতে পারে, তাহলে তো আইনের শাসন হলো না, মানে গণতন্ত্র হলো না, এবং ন্যায় বিচার হলো না। ন্যায় বিচারের লক্ষ্যেই কিন্তু এই ন্যায় বিচারের ওয়াদা করেই কিন্তু সরকার ক্ষমতায় আসছে। সরকার তো অপরাধীদের বিচার। কি আমি জাস্ট, আপনি তো নিজে প্রথম আলোতে দীর্ঘকাল, আপনার সঙ্গে আমার হালকা সুরে মেজাজে কথাবার্তা হতো, যে সরকারে যারা আছেন তাদের তো আসলে প্রায় সকলেই দেশে যারা, বিদেশ থেকে যারা আসা, তাদের নিজস্ব অনেক রকমের যোগ্যতা আছে, কিন্তু তাদের পাবলিক ইমেজ তৈরি করবার ক্ষেত্রে প্রথম আলোর একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং তারা সবাই প্রথম আলোর সঙ্গে নানাভাবে ঘনিষ্ঠ, এবং সেই মমত্বটুকুও তো দেখা যায় না। এবং প্রফেসর ইউনূসকে তো প্রথম আলো ডেইলি স্টার যথেষ্ট পরিমাণে, আমি বলবো, করুক বা না করুক, আরও অন্যদের যাই দোষক, উনি ঠিক আছেন, ওনার কোনো সমস্যা নেই, ওনাকে রক্ষা করতে হবে। নুরুল কবিরের একই অবস্থা, তিনিও তার ইন্টারভিউ করেছেন, এবং এই তরুণদের প্রতি তাদের এক ধরনের, তাদেরকে প্রমোট করা, তাদেরকে প্রোটেক্ট করা, তাদের প্রতি ভালোবাসার প্রদর্শন, যদিও অনেকেই মনে করেন যে তারা শুরুতেই ডিরেলড হয়ে গেছে যারা লাইমলাইটে, কিন্তু অন্তত প্রথম আলো, ডেইলি স্টার, বিশেষ করে প্রথম আলো এবং ব্যক্তিগতভাবে মিস্টার নুরুল কবির, তারা তো এই ভালোবাসাটা দেখিয়েছেন, ঔদার্য দেখিয়েছেন, দেখিয়েছে যে বিনিময়ে কি পেলেন? দেখিয়েছে সরকার ভালো করবে,
সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, সরকার গণতন্ত্র দেবে। এখন না দিলে এটা আশা থেকেই। জি। আর মানুষ আমরা কতটা হতাশ হব। 54 বছর গেছে, এরপরেও কি হবে? যেমন নুরুল কবির, যেমন প্রথম আলো ডেইলি স্টারকে বলা হচ্ছে যে এরা এই যেটা আসিফ বিন আলী বললেন, এরা দিল্লি যে তাদেরকে না দিল্লি স্টার, ভারত আলো বা দিল্লি আলো, মানে এই ধরনের। আবার নুরুল কবিরকে দেখছেন আবার হেনস্থা করা হচ্ছে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন বলছে প্রথম আলোকে, ডেইলি স্টারকে তো তৎকালীন প্রধান মন্ত্রীর কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি কোনো সাংবাদিককে, এবং তখন বলেছে এটা জনগণের শত্রু, বাংলাদেশের শত্রু। এখন তাহলে কোনটা সত্য? দ্বিতীয় হচ্ছে যে কেউ বিশেষণ দিতে পারে, অভিধান করতে পারে, সেটার পক্ষে জনমত তৈরি করো। সেটা আক্রমণ করতে হবে কেন? আক্রমণ করলে তো নিজের দুর্বলতা, নিজের দেউলিয়ত্ব প্রকাশ পায়। এবং যারা সেটি করেছে সেটা অন্য উদ্দেশ্যে, এর সঙ্গে হাদির হত্যার কোনো সম্পর্ক নেই। আসিফ, আপনি যেহেতু একজন গবেষক এবং অনেক বিষয় বাংলাদেশের ভেতরকার, মানে রাজনীতির ভেতরকার খবর, পেছনের খবর অনেক কিছু আপনার নজরে আছে, বা এবং একই সঙ্গে নানা আন্তর্জাতিক প্লেয়ারদেরও ভালো মন্দ অনেককেই অ্যাক্টিভ মনে হচ্ছে বাংলাদেশে এখন। তো সব মিলিয়ে আসলে আপনি কি দেখেন যে নির্বাচনটা আসলে ঠিকঠাক মতো, নির্বাচন বলতে যা বোঝা, আমি ফার্সিক্যাল ইলেকশন বা 14, 18, 24 বোঝাচ্ছি না, সেটা কি আপনি মনে করেন যে এই সরকার আসলে করতে পারবে? 1 মাস 20 দিনের মতো, বা 1 মাস 20 দিনেরও কম সময় আছে আসলে, আপনি কি দেখেন? গত ঘটনার পরে নির্বাচন করার ক্ষেত্রে সরকারের সক্ষমতা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। কারণ যে সরকার, আচ্ছা, আপনি গত মানে প্রথম আলো ডেইলি স্টারের রাতের ঘটনার কথা বলছেন, আমি জাস্ট আপনাকে জিজ্ঞেস করতে চাই, এবং এই একই প্রশ্ন আমি মিস্টার সোহরাব হাসানকেও করতে চাই, যে সরকারের কোন ঘটনায় গত 1.5 বছরে আপনাদের মনে হয়েছে যে নির্বাচন করবার জন্য তারা সক্ষম? একটা উদাহরণ আমাকে আপনারা দুজন দেবেন প্লিজ। ভাই, এই প্রশ্নটার হচ্ছে যে ফ্যাকচুয়াল উত্তরের থেকে আমি একটু পারসেপশনাল উত্তর দিই, কারণ ফ্যাকচুয়াল দিতে গেলে যথেষ্ট ফ্যাক্টের অভাব হবে। কিন্তু পারসেপশনের জায়গা থেকে যে কোনো সিচুয়েশনে, যে কোনো পলিটিক্যাল সিচুয়েশনে প্রত্যেকেই তার একটা স্কিপ রুট চিন্তা করে। যখনই সে ক্ষমতায় যায়, সে যদি বুদ্ধিমান হয়, সে যদি জানে যে ক্ষমতা চিরস্থায়ী না, তখন তাকে চিন্তা করতে হয় আমি তো ক্ষমতায় আছি, কিন্তু ক্ষমতা থেকে বের হব কিভাবে এবং হ্যান্ড ওভারটা করবো কিভাবে। এইটা একটা খুবই স্ট্যান্ডার্ড প্রোটোকল যে কোনো পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে। দ্যাটস হাউ ইউ নিড টু থিঙ্ক। এই সরকার যেহেতু একটা অনির্বাচিত সরকার, এবং জুলাই আন্দোলনের প্রেক্ষিতে তারা নির্দিষ্ট কিছু দাবি দাওয়া পূরণের জন্য এসছে, এবং তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল নির্বাচন করা। তো সেইটা যদি তারা না দেয়, এইটা হচ্ছে যে তাদের এক্সিস্টেন্সিয়াল থ্রেট। তো ওই জায়গা থেকে আমি তো অন্য কিছু ভাবতে পারি না যে এই সরকার নির্বাচনের বাইরে অন্য কিছু ভাববে। এখন সে যদি ওইটা ভাবে, এইটা অবশ্যই তার হচ্ছে যে, মানে কি বলবো, যে ওভার কনফিডেন্সের ভিত্তিতে চিন্তা করা। কারণ বাংলাদেশ এমন একটা দেশ, এইটাকে আসলে নন পলিটিক্যাল গভর্নমেন্ট কখনোই শাসন করতে পারে নাই। মিলিটারি গভর্নমেন্ট কিছুটা পেরেছে, বাট নন পলিটিক্যাল গভর্নমেন্ট যখনই এক্সপেরিমেন্ট করেছে, এনজিও, সিভিল সোসাইটি গভর্নমেন্ট যখনই এক্সপেরিমেন্ট করেছে, এরা মিজারেবলি ফেল করেছে। এবং সেই ফেইলিয়ার পরবর্তী 10, 15, 20 বছর যাবৎ বাংলাদেশের মানুষকে ভোগ করতে হয়েছে। যেমন 2008-9 সালের যে ফেইলিয়ার সময়কার তত্ত্বাবধায়ক সরকার, 7-8 সময়কার, সেটাও পরবর্তীতে আমাদেরকে ভোগ করতে হয়েছে। তো জিলুর ভাই, ফলে যখন আমরা বলি, মানে আমরা আশা করছিলাম যে সরকার নির্বাচন দেবে এন্ড এভরিথিং, এটা এই জন্য না যে সরকার আসলে কতটুকু সদিচ্ছা দেখাচ্ছিল, এই জন্য যে সরকারের ওইটা দেওয়া ছাড়া কোনো উপায় নেই যদি তারা একটা সেফ এক্সিট চায়। এটা হচ্ছে বাস্তবতা। কারণ বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশে এর প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতিকে তার সপরিবারে মেরে ফেলা হয়েছে। তার মানে মুক্তিযুদ্ধের অন্যতম একজন নায়ক এবং হচ্ছে যে সেকেন্ড রাষ্ট্রপতিকে মেরে তার লাশ পুঁতে ফেলা হয়েছে। পরবর্তীতে এই দেশের যিনি যুদ্ধকালীন প্রধানমন্ত্রী, সে যুদ্ধকালীন রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, তাদেরকে জেলের ভেতরে মেরে ফেলা হয়েছে। তো বাংলাদেশ ইজ নট এ ইজি কান্ট্রি টু গভর্ন। তো এইরকম অবস্থায় কেউ যদি নির্বাচন না দিয়ে এক্সপেরিমেন্ট করার চিন্তা করে, আমার মনে হয় যে সে অত্যন্ত সাহসী, এবং এই ধরনের সাহস মিউজিয়ামেই থাকা উচিত। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে এখন আমি কি দেখছি, জুলাই গত 2-3 দিনের যে ঘটনা, বিগত 48 ঘন্টার যে ঘটনা, তারপরে আমার সিরিয়াস সন্দেহ সরকারের সক্ষমতা নিয়ে যে সে আসলে নির্বাচন দিতে পারবে কিনা।
এবং চায়ও কিনা, বিশেষ করে সরকারের ভেতরকার যে অংশটার কথা আমরা পূর্বেই বলে আসছিলাম, একদম শুরু থেকে জিলুর ভাই আপনার মনে আছে, আমরা কিন্তু হাতে গোনা কয়েকজন একদম 5 আগস্টের ইমিডিয়েট পর থেকে নির্বাচনের কথা বলছিলাম। আমরা বারবার বলছিলাম যে বাংলাদেশের সংস্কার হোক, মানে যে কোনো প্রক্রিয়া হোক, সেইটা ইলেক্টেড গভর্নমেন্টের থ্রুতে হতে হবে। যে কোনো ধরনের আনইলেক্টেড গভর্নমেন্ট, তাদের সদিচ্ছা যতই ভালো থাকুক না কেন, তাদের ভেতরে পাওয়ার সার্কিট তৈরি হবে এবং সেই পাওয়ার সার্কিট নিজ নিজ স্বার্থে কাজ করবে, আলটিমেটলি মানুষের প্রত্যাশাটা নষ্ট হবে। এবং জিলুর ভাই, আজ থেকে এই যে 1.5 বছর পরে এসে আমি জানি আপনাকে প্রচুর মানে অনলাইন ব্যাশিং এর শিকার হয়েছে, আমাকে প্রচুর অনলাইন ব্যাশিং এর শিকার হতে হয়েছে, আমাদেরকে লোকজন ষড়যন্ত্রকারী বলেছে। কিন্তু আপনি দেখেন দেশ আজকে কোন অবস্থায় চলে গেছে, কারণ শুধু একটাই, সেটা হচ্ছে যে আমরা পলিটিশিয়ানের কাজ নিজেরা বেটার পারবো এইটা মনে করে করতে গেছি। কেউ বুঝতে চায়নি যে পলিটিশিয়ানস আর ট্রেইন টু ডু পলিটিক্স, একজন একাডেমিক ট্রেইন টু ডু টিচিং এবং গবেষণা, একজন সাংবাদিক ট্রেইন টু ডু জার্নালিজম, একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ইজ ট্রেইন টু ডু হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম। একজন আরেকজনের কাজ যদি করতে যায় জোর করে, ফুল টাইম না হয়ে পার্ট টাইম হয়ে, তখন যে মিসম্যানেজমেন্ট হয় আমরা এই মুহূর্তে তাই দেখতে পাচ্ছি। সো ইলেকশন নিয়ে যখন সন্দেহ সবার মধ্যে আসে, আবার প্রত্যাশা যখন তৈরি হয়েছিল, এইরকম অবস্থায় ডেইলি স্টারের ওপরের এই ঘটনাটা ডেফিনেটলি সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। তবে জিলুর ভাই, আমি একটা জিনিস আবার একটু বলতেও চাচ্ছি, ডেইলি স্টার এবং প্রথম আলোর এই ঘটনাগুলো এবং জুলাই আন্দোলনের অন্যতম মুখ হাদির ওপরে যে নির্মম হত্যাকাণ্ডটা ঘটলো, এইখানে একটা পাওয়ার ডাইমেনশন কিন্তু আমরা ইগনোর করে যাচ্ছি। আপনি যদি খেয়াল করেন এই মুহূর্তে বাংলাদেশের পাওয়ার প্লেয়ার কারা, একটা হচ্ছে বিএনপি, যেটা হচ্ছে মোটামুটি মধ্যমপন্থী দল, সুবিধাজনকভাবে কখনো মধ্য ডানে যায়, কখনো মধ্য বামে যায়, বাট মোটামুটি মধ্যম অবস্থাটাতেই থাকে। জামাত ডানপন্থী একটা দল এবং তার এজেন্ডা খুবই ক্লিয়ার। এনসিপি জুলাই আন্দোলনের প্রেক্ষিতে একটা নতুন শক্তি আকারে আসলো এবং তারা মানে অনেকটাই ডান ঘেঁষা, এখনো খানিকটা কনফিউজ যে পুরোপুরি ডানের ঘাড়ে গিয়ে উঠবে নাকি হচ্ছে যে একটু ব্যালেন্স করবে। নাও দের ইজ আ ফোর্থ এলিমেন্ট ভাই, যেই ফোর্থ এলিমেন্টের কথাটা আমরা বলছি না, কিন্তু এই সবগুলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে এই ফোর্থ এলিমেন্টের ভূমিকা রয়েছে, যেটাকে আমরা বলছি ফার রাইট গ্রুপ, মানে উগ্র ডানপন্থী গ্রুপ। এবং এই উগ্র ডানপন্থী গ্রুপে দুটো সাব গ্রুপ রয়েছে, একটা হচ্ছে যে হিজবুত তাহরির এবং আল কায়দাপন্থী গ্রুপ, আরেকটা হচ্ছে একটা সাবগ্রুপ হচ্ছে যে আল কায়দাপন্থী এবং তালেবানপন্থী গ্রুপ, আরেকটা হচ্ছে হিজবুত তাহরিরপন্থী গ্রুপ। এই যে আল কায়দাপন্থী যে গ্রুপটা, তারা মোর পলিটিক্যাল জায়গাতে আগ্রহী, তারা রাজনীতির মাধ্যমে নিজেদের ফলোয়ার তৈরি করে এক ধরনের রেভলিউশনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা দখল করার আগ্রহ নিয়ে বসে আছে এবং তারা বাংলাদেশকে একটা শরিয়া স্টেট, একটা তালেবানি স্টেট বানাতে চায়। এবং আপনি দেখবেন যে এদের ইভেন টুপি পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে গত 1 বছরে। আপনি যদি এদের পাবলিক অ্যাপিয়ারেন্স দেখেন, এরা এখন তালেবানি পাগড়ি পরে, নট মানে রেগুলার আমাদের দেশের যে কওমি ঘরানার যে সাদা পাগড়ি পরার যে রেওয়াজ ছিল, ইভেন সেইটা পর্যন্ত পাল্টে দিয়েছে। এবং আমার মনে হয় যে কওমি নেতৃত্ব এখন এদের হাতে জিম্মি হয়ে পড়েছে। সেকেন্ড যে গ্রুপটা, সেটা হচ্ছে যে মোর ধরেন আমার আপনার মতো স্যুট বুটেড পরা, ব্রিটিশ ইংরেজিতে কথা বলতে পারা গ্রুপ অফ পিপল, যারা খুবই মানে ইট অ্যাপিয়ার্স লাইক খুবই মডার্ন লিবারেল, বাট বেসিক্যালি বাংলাদেশকে একটা ইসলামিক থিওক্রেটিক স্টেটে কনভার্ট করতে চায়, কিন্তু দ্যাট থ্রু দ্য মিলিটারি ইন্টারভেনশন, এবং হচ্ছে যে মিলিটারির ভেতরে ইনফিলট্রেট করতে চায়। আপনি যদি 32 নম্বর ভাঙা থেকে শুরু করে হচ্ছে যে মাজারে হামলা এবং ডেইলি স্টার, প্রথম আলো, উদীচী, ছায়ানটের উপরে হামলার উপরে দেখেন, তাহলে এই যে বললাম যে বাংলাদেশের মানে ডানপন্থী যে পলিটিক্যাল রাজনৈতিক গ্রুপটা আছে, তারা মূলত রাজনৈতিক সম্মতি উৎপাদন করেছে। তারা আসলে প্রো ফ্যাসিস্ট বলে, ফ্যাসিস্ট এনাবলার বলে, বিপ্লব শেষ হয়নি বলে একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে, যে এনভায়রনমেন্টে প্রথম আলো পুড়িয়ে দেওয়া যায়, ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া যায়। কিন্তু মাঠে ডার্টি কাজ কারা করলো? মাঠের ডার্টি কাজ করলো এই যে ফার রাইট গ্রুপের যারা ছিল। আমি ওই দিনের ফুটেজগুলো দেখেছি এবং সাংবাদিকদের সাথে কথা বলেছি। আপনি যদি ক্লিয়ার কাট দেখেন, 150-200 বেশি লোক কিন্তু সংঘর্ষে যায়নি, 150-200 মতন লোক গেছে, বাকি লোকজন চুরি করতে গেছে। বাংলাদেশের রাস্তায় যদি একটা সামান্য ট্যাক্সি অ্যাক্সিডেন্টও হয়, সেখানেও 100 জন লোক জড়ো হয়ে যায়। তো এই যে পাওয়ার ব্লকের যে প্লেগুলো, এইটা তো বের করার দায়িত্ব সরকারের। এখন আমি বলি যে এইটা বের করার দায়িত্বের জন্য কাজ করার কথা ছিল এটিইউ, অ্যান্টি টেরোরিজম ইউনিটের। আমাদের প্রশ্ন করা দরকার, বাংলাদেশ সরকার কেন অ্যান্টি টেরোরিজম ইউনিটকে ডিসমেন্টাল করলো, মানে ইন আ ওয়ে ডিসমেন্টাল করলো, হ্যাঁ, বা ডিফান্ডিং কেন করলো?
আমাদের সরকারকে প্রশ্ন করা উচিত যে কারা সরকারের ভেতরে ছিল যারা বারবার এটা প্রমাণ করেছে যে জঙ্গিবাদ নাটক হয়েছে, এমনকি বাংলাদেশের পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও হোলি আর্টিজান যে ঘটেছে কিনা এইটা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন। এই ধরনের অডাসিটি, রাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে এই ধরনের শৈথিল্য, এর কারণ কি? কারণ আপনাকে আমাকে বুঝতে হবে যে হাউ টু ডিল উইথ পলিটিক্যাল অপোনেন্ট এবং হাউ টু ডিল উইথ যারা রাষ্ট্রের একদম ধ্বংস চায়। আমরা এই পার্থক্যটা যদি করতে না পারি এবং আমাদের সরকার যদি মনে করে যে ভালোবাসা দিয়ে সবাইকে ঠিক করে দিবে একদম টিপিক্যাল বাংলাদেশি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জায়গা থেকে, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। স্টেট ইজ আ রিপ্রেসিভ মেশিন, ইটস বাই নেচার ব্যাড, কিন্তু তাকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে হয় এবং চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আমাদের অ্যাক্টিভিজমের দরকার হয়, হিউম্যান রাইটসের দরকার হয়। কিন্তু সেই স্টেট যদি সব কিছু অ্যাক্টিভিস্টের অ্যাঙ্গেল থেকে দেখে, অর্থাৎ মানে ন্যাশনাল সিকিউরিটিকেও যদি অ্যাক্টিভিস্টের অ্যাঙ্গেল থেকে দেখে, তাহলে তো বিপদ। আমার মনে হয় যে আপনার মনে আছে কিছুদিন আগে আমেরিকান একজন প্রতিনিধি এসেছিলেন এবং তিনি হচ্ছে যে সরকার প্রধানের সাথে বৈঠক করেন এবং পরবর্তীতে সেই বৈঠকের কথা মিডিয়াতেও খানিকটা আসে এবং সেখানে উদ্বেগ জানানো হয়েছিল যে কেন বাংলাদেশের এই যে সন্ত্রাস বিরোধী যে সেট আপটা ছিল, অর্থাৎ র্যাডিক্যাল মিলিটেন্টটাকে ডিল করার যে সেট আপটা ছিল, এটাকে ডিসমেন্টাল করা হচ্ছে। আমি মোটামুটি আমি যতটুকু শুনেছি, আমি মানে কনফার্ম করে বলতে পারবো না, বাট ওভারঅল আমি যেটুকু শুনেছি, ইভেন যখন হচ্ছে ফরেন স্টেক হোল্ডাররা আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপ আলোচনা করেছে, তারাও এই ব্যাপারটা নজরে এনেছেন। তাহলে প্রশ্ন হলো যে জিলুর ভাই, আমরা আসলে তাহলে কার সাথে ডিল করছি? একটা তো হচ্ছে যে পলিটিক্যাল ফেস আমরা যেটা দেখতে পাচ্ছি, আরেকটা হচ্ছে ইনভিজিবল ফেস, দ্য ইনভিজিবল হ্যান্ড। এই ইনভিজিবল হ্যান্ডগুলো যারা আমাদের এই যে প্রত্যেকটা কালচারাল প্ল্যাটফর্ম, ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্ম, সবগুলোকে ধ্বংস করে দিতে চাইছে, কিসের উদ্দেশ্যে? মিস্টার সোহরাব হাসান। না, প্রথমত যে সরকারের নির্বাচনের দেয়ার সদিচ্ছা আছে কি নেই, সক্ষমতাই আছে কিনা, সদিচ্ছা এবং সক্ষমতা দুটোই। আচ্ছা, প্রথম হলো সদিচ্ছাটা কিছুটা তো আমরা আলামত পেয়েছি, কিছুটা প্রমাণ পেয়েছি। জুলাই সনদ হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন 8 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে একটা কাছাকাছি মতকে পৌঁছেছে, একটা সাংবিধানিক আদেশও দিয়েছে। এটাকে আমরা সদিচ্ছা হিসেবে ধরে নিই। আর দ্বিতীয় হচ্ছে যে আসিফ বিন যেটাকে অবশ্য বিএনপি আবার বিশ্বাসঘাতকতা, প্রতারণাও বলেছে, আবার মেনেও নিয়েছে। আচ্ছা, সেটা আবার মেনেও নিয়েছে। আসিফ বিনারের সাথে আমি এটা একমত। সক্ষমতা আছে কিনা, সদিচ্ছা আছে, কিন্তু সক্ষমতা তৈরি হয় কখন? যখন একটা জাতীয় ঐক্যের বাতাবরণ তৈরি করা যায়, সেটি এই সরকার। সদিচ্ছা থাকলে কিছু সক্ষমতার প্রকাশ তো পাওয়া যায়, হয়তো পুরোপুরি না হলো। আচ্ছা, কিছু সেটা এখনো পরীক্ষিত হয়নি। আর বাংলাদেশের নির্বাচন তো 12টা নির্বাচন হয়েছে, আপনি জানেন যে নির্বাচনগুলো কেমন হয়। 1988 সালের নির্বাচন হয়েছিল, কোনো প্রধান রাজনৈতিক দল, বিরোধী দল অংশ নেয়নি, নির্বাচন হয়ে গেছে। 15 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ছাড়া কোনো দল অংশ নেয়নি, নির্বাচন হয়ে গেছে। গত 3টি নির্বাচনে প্রধান বিরোধী দল আসেনি, একটিতে আসলেও দিনের ভোট রাতে হয়ে গেছে, কিন্তু নির্বাচন হয়ে গেছে। এখন আমরা ত্রয়োদশ নির্বাচনের দিকে যাচ্ছি, তো তার মানে 12টা নির্বাচন আমরা করে ফেলছি, ত্রয়োদশটাও তো হয়ে যাবে। আমার কথা হচ্ছে নির্বাচনটা কেমন হবে? এই নির্বাচন যদি বিগত সরকারের আমলের 3 নির্বাচনের বা যে কোনো একটি আমলে একটি নির্বাচনের মতো হয়, সংঘাতপূর্ণ হয়, প্রাণহানি হয়, মানে অধিক প্রাণহানি হয়, এবং নির্বাচনে ফলাফল পরাজিত পক্ষ না মানে পরদিন রাস্তায় নামে, সেটার নির্বাচন হবে না। আপনি যে অর্থে বলছেন নির্বাচন তো করবেন, কিন্তু নির্বাচনটা অর্থবহ হবে কিনা, নির্বাচনটা জনগণের মতের প্রতিফলন ঘটবে কিনা, নির্বাচনে সব দল অংশ নেবে কিনা। আমরা ধরে নিলাম আওয়ামী লীগ আইনগতভাবে তাকে নির্বাচন থেকে বাইরে রেখেছে, এর বাইরে যে দলগুলো আছে আর সেটি করতে পারবে কিনা। ইতিমধ্যে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, শুধু এই যে ফ্যাসিবাদের দোসর হিসাবে, ফ্যাসিবাদের দোসর তো বিচার করবে, আইনের আওতায় আনবে, সে আইন বা বিচার নিয়ে প্রশ্ন আসতে পারে, কিন্তু আইন হাতে তুলে নিয়ে নিজে বিচারের দায়িত্ব নেওয়া, তাহলে তো এই কাজগুলো যারা করেছে সবচেয়ে এই সরকারের প্রতি তারা অনাস্থা প্রকাশ করেছে, যে সরকার তারা মানে না, মুখে যাই বলুক না কেন, এই সরকার মানলে সরকারের প্রতি আস্থা রাখবে, তাদের কাছে বলবে। এখন আরেকটি হচ্ছে যে বিভাজন, এবং সরকার
অনেক ক্ষেত্রেই যে দুর্বলতা দেখিয়েছে। যখন যারা রাস্তায় নামে, যারা চাপ দিতে পারে, যারা যমুনায় যেতে পারে, যমুনার সরকার তো বলছিলেন আসিফ বিন আলী, যারা যমুনায় যেতে পারে তাদের দাবি মেনে নেওয়া হয়, যারা যমুনায় যেতে পারে না মেনে নেওয়া হয় না। আবার এতগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে সরকার, শেষমেশ সিদ্ধান্ত নেওয়ার আগে 3টি দলের সাথে বৈঠক করে। এটাও তো রাজনৈতিক যে সংহতি, রাজনৈতিক যে সম্প্রীতির পরিবেশ, সেটাও নষ্ট করে। অন্য দলগুলো বলেছে আমাদের তো অবহেলা করেছে, আমাদের তো তুচ্ছ জ্ঞান করা হচ্ছে। এই প্রশ্নগুলো এসেছে এবং রাজনৈতিক মহলে জনপরিসরে এটা আলোচনা হচ্ছে। তো সরকার কীভাবে এগোবে বোধহয় ঠিক করতে পারছে না। মনস্থির করতে না পারাটা কিন্তু একটা বড় দুর্বলতা সরকারের। এখন তফসিল হয়ে গেছে, এরপরও যদি সরকার দুর্বলতা থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে এবং কোনো পক্ষ বলল, যেমন ইতিমধ্যে তো বলা হয়েছে যে হাদির রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন হতে পারে না, তাহলে কি হবে? বিপ্লব হবে। তাহলে বিপ্লব হলে তো বিপ্লবী সরকার হবে। বিপ্লবী সরকার হলে তো ওই 2024-এর 5 আগস্টই হতে পারতো। তো হয়নি। এখন যেটা হয়নি সেটা আবার ফিরিয়ে আনা যাবে। অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে। এখন জিল্লুর ভাই আপনি ভালো জানেন অসমাপ্ত বিপ্লব কিভাবে সমাপ্ত হয়েছিল 75-এর 7ই নভেম্বর। সুতরাং অসমাপ্ত বিপ্লবের যে ক্ষতি, যে দায়, সেটি বোধহয় নতুন করে আবার এই জাতি বহন করতে পারবে না। এই কারণেই মনে করি নির্বাচন হবে। আরেকটি কারণ আছে, এই সরকার মানে যে শক্তিগুলো নির্বাচন চায় না, তার চেয়ে বিএনপি যদি দুর্বল হয় তাহলে সত্যি সত্যি নির্বাচন হবে না। আর যদি, আমি বিশ্বাস করতে চাই না বিএনপি দুর্বল, বা যারা নির্বাচন চায় তারা যদি দুর্বল হয়, আর যারা নির্বাচন চায় তারা যদি সবল হয় তাদের চেয়ে, তাহলে নির্বাচন হবে। আসিফ বিন আলী, হোয়াট ইজ নেক্সট? জিল্লুর ভাই, আমার মনে হয় যে নির্বাচন নিয়ে যে আলাপটা হচ্ছে সেখানে একটা বড় রিস্ক অবশ্য আছে। কারণ আমি যে জায়গা থেকে দেখি যে এই নির্বাচনে আসলে তো নির্বাচনটা ইনক্লুসিভ হচ্ছে না। ইনক্লুসিভ মানে হচ্ছে যে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না, বা অংশ নিতে দেওয়া হচ্ছে না, নিতে পারছে না, দেওয়া হচ্ছে না, হ্যাঁ নিতে পারছে না, দেওয়া হচ্ছে সেভাবে না। ভালো। তো তো হচ্ছে যে তাহলে দুটো শক্তি মূলত নির্বাচনে অংশ নিচ্ছে, একটা হচ্ছে জামাত এবং একটা হচ্ছে যে বিএনপি। আর অন্য যে ছোটখাটো শক্তিগুলো আছে তারা আসলে আমার মনে হয় না যে নিজস্ব কোনো এজেন্সি থেকে কাজ করবে, রাদার হচ্ছে যে এই দুটো বড় পার্টির ছায়াতে থেকেই কাজ করবে। এখানে একটা বড় সংকটের জায়গা কিন্তু ইতোমধ্যেই তৈরি হয়েছে। একটা হচ্ছে যে মোটামুটি এটা সার্ভে রিপোর্টগুলো থেকে যেগুলো দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে বিএনপি সরকার গঠন করবে। আর জামাতেরও মোটামুটি বডি ল্যাঙ্গুয়েজ এন্ড এভরিথিং এ বোঝা যাচ্ছে যে তারা বিরোধী দলে থাকবে। এখন এইখানে নির্বাচনের কারচুপি নিয়ে একটা ব্যাপার আছে। যেহেতু জামাত এবং বিএনপি দুইটা হচ্ছে যে এই অ্যাপ্রোচ থেকে যাচ্ছে যে আমি সরকারে যাব, তার মানে হচ্ছে বিএনপির যারা নির্বাচন করবেন তাদের মাথায় থাকবে আমি যদি বাই হুক অ্যান্ড কুক জিততে পারি তার মানে তো আমি সরকারের অংশ হব। আর আমি যদি সরকারের অংশ হই তাহলে তো আমি যে সরকারের যে ফ্যাসিলিটিগুলো পাই, হ্যাঁ সেটা বৈধ হোক এবং অবৈধ হোক, সেটা পেতে পারবো। তো সেটা দেখা যাবে তার অনেকের ক্ষেত্রে ইনসেন্টিভ আকারে কাজ করবে। এবং আমি নিশ্চিত না যে বিএনপি কতটুকু সক্ষমতার সাথে তার এই যে তৃণমূলে যারা রয়েছেন, এই এই যে প্রচন্ড ইচ্ছা যে যে কোনোভাবে হোক জিতে আসাটা, এইটাকে অবদমিত করতে পারবে। কারণ ইতোপূর্বে এটা আওয়ামী লীগ পারে নাই, আওয়ামী লীগ চায়ও নাই ডেফিনেটলি। আমার মনে হয় যে বিএনপি চাচ্ছে, অন্তত এই সদিচ্ছাটুকু আছে। কিন্তু যদি পারার ব্যাপারটা বলি, এবার আসি জামায়াতের ক্ষেত্রে। আমি যে জায়গাটাতে দেখি যে জামায়াত ম্যাক্সিমাম চেষ্টা করবে যে 50-এর অধিক সিট নিশ্চিত করতে। এবং আপনি যদি জামায়াতের তারা যে পার্টি লিস্টটা দিয়েছে, মানে তারা যে ক্যান্ডিডেটের লিস্ট দিয়েছে, আপনি দেখবেন যে মোটামুটি 80টা আসনে তারা খুব ভালো ক্যান্ডিডেটের লিস্ট দিয়েছে। বাকি যে আসনগুলো আছে এইখানে তারা হচ্ছে যে খেলাধুলা করেছে, অর্থাৎ মানে কোথাও কোন একজন হিন্দুকে দিয়েছে, তারা জানে যে ওইখানে তারা জিততে পারবে না, কিন্তু এগুলো দিয়েছে হচ্ছে পিআর ক্যাম্পেইনের জন্য। খুবই দুঃখজনক বিষয়, এখন পর্যন্ত কোনো নারীকে জামাত নির্বাচনে মনোনয়ন দেয়নি, যেখানে দেশের 50% জনগোষ্ঠী হচ্ছে নারী, এবং যেখানে মানে নারীর ক্ষমতায় অংশগ্রহণের কথা বাংলাদেশের গণতন্ত্রের একটা অবিচ্ছেদ্য অংশ। তো যাই হোক, জামাতের এই যে যারা নির্বাচিত হওয়ার চেষ্টা করবেন তারাও কিন্তু চেষ্টা করবে যে আমি কত ম্যাক্সিমাম নাম্বার অফ সিটস নিয়ে পার্লামেন্টে যেতে পারি। কারণ আমি যদি বেশি সিট নিয়ে পার্লামেন্টে যেতে পারি তাহলে যে সংস্কারটা বাস্তবায়ন হচ্ছে
এই সংস্কারে কিন্তু বিরোধী দলের হাতে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের ক্ষমতা থাকবে। অর্থাৎ আপনি যদি দুর্নীতি দমন কমিশন দেখেন কিংবা হচ্ছে যে অন্যান্য যে সংসদীয় কমিটিগুলোর কথা দেখেন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু বিরোধী দলের একটা নিয়ন্ত্রণ থাকবে। তো জামাতের জন্য এটা কিন্তু ইতিহাসে প্রথমবারের মতন একটা চান্স যে একদম পিওর ডানপন্থী রাজনীতি করে মানে হচ্ছে যে ক্ষমতাকে ইনফ্লুয়েন্স করার এত কাছাকাছি চলে যায়। এখন যদিও এই সরকারের মোটামুটি পুরোটাই জামাতের সমর্থনে আছে, বাট এটা তো একটা সাময়িক সময়ের জন্য, তখন এটা একটা লঙ্গার টাইমের জন্য। সো জামাতের ক্ষেত্রেও এখানে একটা হাই ইনসেন্টিভ রয়েছে যে আমি বাই হুক অ্যান্ড কুক যদি আমি জিততে পারি তাহলে এইটা লঙ্গার টার্মে আমার রাজনীতির জন্য মানে আমার ক্ষমতার রাজনীতির জন্য বেটার। এবং সেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে জামাতের শাহজাহান সাহেব তিনি কিন্তু বলেছেন যে প্রশাসন নিয়ে তাদের কি চিন্তা ভাবনা। এখন প্রশ্ন হচ্ছে যখন দুইটা রাজনৈতিক দল শুধু নির্বাচনে অংশ নিচ্ছে এবং নির্বাচনটা পার্টিসিপেটরি করার চেষ্টা হচ্ছে, ইনক্লুসিভ না, এবং যেখানে সরকারের সক্ষমতার এতটা ঘাটতি আছে, তাহলে কি নির্বাচন এমন একটা আমরা পেতে যাচ্ছি যেই নির্বাচনটার বৈধতা সংকট দেখা দিবে? কারণ বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনৈতিক সংকট, এই রাজনৈতিক সংকটের অন্যতম কেন্দ্রীয় ব্যাপার হচ্ছে বাংলাদেশের ইতোপূর্বে 2014, 18 এবং 24-এর নির্বাচনের বৈধতা না পাওয়া, এবং সেই বৈধতা না পাওয়ার ফলে যে অগণতান্ত্রিক শাসন তৈরি হয়েছিল, সেই অগণতান্ত্রিক শাসনে মানুষের ক্ষোভ জমা হয়েছিল, যেটা 5 আগস্ট ব্রাস্ট করেছে। এখন এই ক্ষোভ প্রশমন করে রাষ্ট্রকে একত্রিত করে রাখার একমাত্র উপায় হচ্ছে একটা বৈধ গ্রহণযোগ্য নির্বাচন করা। এখন যদি সেই নির্বাচনটা অর্থাৎ আগামী নির্বাচনটা বৈধ এবং গ্রহণযোগ্য না হয়, এটা যদি শুধু নামকাওয়াস্তে হয়, তাহলে এইটার একটা সুদূর প্রসারী রিস্ক রয়েছে। তবে এখানে আমার একটা আশঙ্কার কথা বলি ভাই, আমি আসলে ষড়যন্ত্র তত্ত্বের দিকে যেতে চাচ্ছি না, কিন্তু জিও পলিটিক্সের জায়গা থেকে আমরা যদি আলাপ করি, ছোট্ট করে আমি এক লাইন একটু শেষ করি 30 সেকেন্ডে। আমরা যদি জিও পলিটিক্সের জায়গা থেকে আমরা আলাপ করি, তাহলে দেখব যে ব্যাপারটা কি এরকম যে বাংলাদেশকে নিয়ে যারা খেলছেন, যে ইন্টারন্যাশনাল প্লেয়াররা, তাদের সুবিধার জন্য এটা জরুরি যে বাংলাদেশে একটা দুর্বল জাতীয় সরকার থাকুক, যেই সরকারের লেজিটিমেসি লিমিটেড থাকবে এবং তার ফলে সেই সরকারের নিজের জন্য সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা কম থাকবে। আমরা কি অনেকটা সেই দিকেই এগিয়ে যাচ্ছি কিনা সেটাও একটু ভেবে দেখার প্রশ্ন। ধন্যবাদ। আসিফ বিনালের সঙ্গে যেটা যোগ করার সেটা হচ্ছে যে বাইরের যারা প্লেয়ার, বাইরের যারা খেলোয়াড়, তাদের খেলার চেয়েও আমাদের রাজনৈতিক নেতৃত্বের দেউলিয়ত্ব, দুর্বলতা, সুবিধাবাদিতা, অনাচার, দুর্নীতি, সেটি কিন্তু শাসনকে অনেক বেশি দুর্বল করে, অনেক বেশি নৈরাজ্যের দিকে নেয়। একটি কথা তো অবশ্যই রাজনীতিকরাই রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, সরকার গঠন করবে, কিন্তু আমাদের দেশে প্রতিটি নির্বাচিত সরকার কিন্তু ভয়াবহ ব্যর্থ হয়েছে। সেটি স্বাধীনতার পরের সরকার, সেটি 91-90 উত্তর সরকারগুলো, কোনো সরকার যে জন আকাঙ্ক্ষা এই সরকার যে রাজনৈতিক দলের উপর অর্পণ করে এবং প্রত্যাশা করে, তার ছিটেফোঁটাও পূরণ করতে পারে না। যে কারণে বারবার কিন্তু গণ অভ্যুত্থান হয়, অনির্বাচিত সরকার আসে। সুতরাং বাইরের নিয়ামক শক্তি বা বাইরের যারা প্লেয়ার, সেটার চেয়ে আমি গুরুত্ব দিতে চাই ভিতরের শক্তিকে। এখন বিএনপি এবং জামাত ইসলামের এখন যে অবস্থান, সে অবস্থান রয়েছে একেবারে মানে যে কোনোভাবে প্রতিপক্ষকে হারাতে হবে বা মোকাবেলা করতে হবে, তাকে ঘায়েল করতে হবে। এটি তো ছিল না। যখন আওয়ামী লীগ মাঠে ছিল তখন কিন্তু তারা মিত্র ছিল, একসঙ্গে রাজনীতি করছে। এইখানে একটু বলবো যে বিএনপি কিন্তু আজকের যে বিএনপির রাজনৈতিক ভাষা, সেটা কিন্তু 71-কে ধারণ করে এবং এটাকে মনে করে যে বিএনপি যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, এটা তার নির্বাচনী রাজনীতিতে সুবিধা দেবে। জামাত ইসলামী কিন্তু সেই 71-এর তার বিরুদ্ধে যে অভিযোগ, সেটা নাকচ করছে, কিন্তু তারা কিন্তু অনেকটা নিজেকে পরিবর্তন করছে। তারা কিন্তু তার ইসলামী হুকুমতের কথা বলে না, তারা কিন্তু সৎ লোকের শাসনের কথা বলে, কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলে। এটি কিন্তু ঠিক একটি ডানপন্থী বা ধর্মভিত্তিক দলের এটি হওয়ার কথা না। তারা কিন্তু ওখান থেকে সরে এসেছে।
তারা জানে যে তাদের যে বৃত্ত, তাদের যে সমর্থক গোষ্ঠী, এদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারবে না, নির্বাচনেও ভালো করতে পারবে না। সে কারণে কিন্তু তারা নিজেদের অনেকটাই করেছে। তারা নারীকে মনোনয়ন দেয়নি, এটা ঠিক, কিন্তু একইভাবে বিএনপি যেটা দিয়েছে সেটাও কিন্তু খুবই সামান্য। মানে তারা 5% বলেছিল দেবে, কিন্তু দিয়েছে 3% বা 3-4% মধ্যে। সুতরাং এক ধরনের রাজনীতিকই। আরেকটি হচ্ছে জামাত ইসলামের দুটো কৌশল হতে পারে। অনেকেই বলেন যে একটা হচ্ছে যে নির্বাচনে আমরা জয়ী না হতে পারি, সেই নির্বাচন করে কি হবে। এর হয়তো জামাতের যারা মিত্র, মানে রাজনৈতিক মিত্র দীর্ঘদিনের, তাদের মধ্যে এই ধারণাটা বেশি, জামাতের ভিতরের চেয়ে বাইরের জামাতের মিত্র। আরেকটি হচ্ছে যে আমরা যদি বিরোধী দলে আসি, একটা সম্মানজনক আসন পাই, বিএনপি তারা ধরে নিচ্ছে আওয়ামী লীগের মতো বিএনপিও ফেল করবে, বিএনপিও দেশ ভালোভাবে চালাতে পারবে না। সুতরাং পরবর্তী নির্বাচনে তারা জয়ী হতে পারবে, তারা সরকার গঠন করতে পারবে, এরকম চিন্তাভাবনা। অনেক অনেক ধন্যবাদ মিস্টার সোহরাব হাসান এবং মিস্টার আসিফ বিন আলী। দর্শক, কথা হচ্ছিল দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। দুই অতিথির কথায় এটা স্পষ্ট, যদিও সরকারের সদিচ্ছা, সরকার প্রধানের আন্তরিকতা নিয়ে খুব একটা কথা তারা বলতে চায় না। এই ধারাটা অবশ্য পুরনো ধারা। যেমন বিগত সরকারের আমলেও আমরা দেখেছি যে অনেকেই আলোচনার সময় অনেককে দোষী করতেন, কিন্তু সরকার প্রধানকে নিয়ে কিছু বলতে চাইতেন না। আমি জানি না সেই প্রবণতার ধারাবাহিকতা এটা কিনা। তবে আসলে যে কোনো ব্যর্থতার দায় কিন্তু সরকারকে নিতে হবে এবং সরকার প্রধানকে নিতে হবে। অতীতে যেমন সরকারগুলো নিতে চাক বা না চাক, অন্যরা তাদের উপরে দায়টা চাপিয়েছে, কাজে এক্ষেত্রে ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনটা হবে কিনা, নির্বাচনটা দরকার বাংলাদেশের জন্য। এবং এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে নির্বাচন দেখি না বললে যারা নির্বাচনটা করতে চাইছেন তারা মনে করছেন এরা বোধহয় কোনো ষড়যন্ত্রে লিপ্ত, যেটা খানিকটা আমার এক অতিথি দেশের বাইরে থেকে উল্লেখ করছিলেন। কিন্তু মূল কথা হচ্ছে যে বাংলাদেশে কেউ যদি গত 1.5 বছরের কথামালা বিভিন্ন জনের স্টাডি করেন, তাহলে দেখবেন যে এই যে আমি যখন বলি যে নির্বাচন দেখি না, সবচেয়ে বেশি বোধহয় নির্বাচনের কথা আমি বলেছি। নির্বাচন দরকার, এবং নির্বাচন যত সময় গড়াচ্ছে তত নির্বাচন না হবার আশঙ্কাটা তৈরি হচ্ছে, তত একটা বাজে নির্বাচনের আশঙ্কাটা তৈরি হচ্ছে। এবং এই জায়গায় সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এখন যে দলটি সক্রিয়, তাদের কাছে প্রত্যাশাটা অনেক বেশি ছিল। যে কোনো কারণেই হোক, ট্রমাটাইজড হোক বা অন্য যে কোনো কারণেই হোক, তারা অনেক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে দ্বিধান্বিত, একটা অবস্থান নেওয়ার ক্ষেত্রে দ্বিধান্বিত। এটা সংকটটাকে অনেকখানি গভীর থেকে গভীরতর করেছে। এমনকি যে সংবাদ মাধ্যমগুলো, বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো যারা ভেঙেছেন, তারা সম্মিলিতভাবে তাদের জীবনের শেষ দিন পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো গড়বার সক্ষমতা রাখেন কিনা, সেটা একটা প্রশ্ন। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো আসলে এই শক্তির বিরুদ্ধে যেভাবে অবস্থান নেওয়া উচিত ছিল, সেটা না নিয়ে হয়তো বোঝার সক্ষমতার অভাব থাকতে পারে। তারা কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে প্রমোটও করেছেন, অবশ্যই এই অ্যাক্টকে প্রমোট করেননি, কিন্তু এই মানুষগুলোকে। এবং এখনও পর্যন্ত তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এ কথা বলছেন, কিন্তু এই ভাবমূর্তি যে সরকারের ক্ষুণ্ণ হচ্ছে বা রাষ্ট্রের ভাবমূর্তি, এর সঙ্গে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সংশ্লিষ্টতা কী, সেটাও কিন্তু খতিয়ে দেখা দরকার। কাজে এই প্রশ্নগুলো তোরা খুবই জরুরি। আমরা যদি প্রশ্ন না করি, প্রশ্ন না তুলি, তাহলে এই ঘটনা ঘটতেই থাকবে। এবং সব কথার শেষ কথা, নির্বাচন আমরা চাই, একটা ভালো নির্বাচন চাই। আমার অতিথিদের সংশয় না থাকলেও আমার মধ্যে এই সংশয়টা ভীষণভাবে আছে যে এই সরকার একটা নির্বাচন করবার সক্ষমতা রাখে কি না। প্রতিটা ঘটনায় আমি আমার অতিথিদেরকে দুজনকেই বলেছিলাম, এবং দুজনই অনেক বেশি আমার চাইতেও খোঁজ খবর রাখেন, কিন্তু তারা বলতে পারেননি যে কোন ঘটনায় প্রমাণিত হয়েছে গত 1.5 বছরে যে সরকার আসলে একটা ভালো নির্বাচন করার সক্ষমতা রাখে। একটার পর একটা ঘটনা ঘটেছে, ঘটনার পরে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কোনো ঘটনাকে তারা আটকাতে পারেননি, কোনো ঘটনার সঙ্গে যুক্ত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। এভাবে একটা দেশ চলে না, এভাবে একটা সরকার চলতে পারে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।